আসসালামু আলাইকুম। ভাই বোনের অংশ বাদ দিয়ে ওয়ারিশি সম্পত্তি আমার অংশ আমার নামে নামজারি করে নিতে পারবো কিনা এ বিষয়ে গতকাল এক ভাই জানতে চেয়েছেন। দেখুন, বর্তমান সময়ে ওয়ারিশি সম্পত্তির ক্ষেত্রে কিন্তু আসলে অনেক জটিলতা বেড়ে গেছে এবং সরকার এই বিষয়ে কিন্তু আইন করে দিয়েছে যে আসলে যে কোনো ব্যক্তির আপনি ওয়ারিশ হন না কেন, আপনারা ওয়ারিশদের মধ্যে নিজেদের মধ্যে একটা বন্টন দলিল রেজিস্ট্রেশন করে নিয়ে তারপর আপনারা নামজারি করবেন, ভোগ দখল করবেন। ভবিষ্যতে আর আপনাদের মধ্যে কোনো সমস্যা হবে না। তো অনেকের আবার প্রশ্ন থাকে যে আসলে আমার বিভিন্ন কারণে যে আমার পিতার জমি বা আমার মায়ের জমি বা আমার দাদার জমি আসলে আমার অন্য ভাইদের সাথে আমার সম্পর্ক সেরকম নয়, আমার ভাতিজাদের সাথে আমার সম্পর্ক সেরকম নয়, যার যার মতো জমি ভালো ভালো জমিগুলো ভোগ দখল করতেছে। অনেকের বন্টন দলিল করতে চাইলেও বিভিন্ন প্রয়োজনে বেচা বিক্রির ক্ষেত্রে ভোগ দখলের ক্ষেত্রে বন্টন দলিল করতে চাইলেও দেখা যায় যে আরেক ভাই রাজি হয় না, আরেকজন বিদেশে থাকে। দেখা যায় যে আরেকজন পুরো অংশ জমি তার আগেই বিক্রি করে দেশে চলে গেছে, যার কারণে কিন্তু এই যে পরিস্থিতির মধ্যে তার অংশ নামজারি করতে পারবে কি না এরকম কিন্তু একটা চিন্তা আসে যে আমার অত ঝই ঝামেলার দরকার নেই, আমার অংশটা আমি নামজারি করে নেব, আমি আর অংশ আমার নিজের নামে নামজারি করে আমার নামে ভোগ দখল, আমার নামে খাজনা পরিশোধ করব, জমিটা আর কাগজপত্র আমার নামে সব করে নেব। এটা কিন্তু অনেকের প্রয়োজন পড়ে বা অনেকে এরকম চিন্তা করে। তা আসলে বর্তমান সময়ে এই ভাই বোনের অংশ বাদ দিয়ে বা উত্তরাধিকার যৌথ উত্তরাধিকার হলে অন্যদের অংশ বাদ দিয়ে শুধুমাত্র আমার অংশ নামজারি করতে পারবো কিনা, এটা আপনি নামজারি করতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু ভূমি অফিসে কিন্তু অনেক সমস্যা করে। যাই হোক, আমি এই বিষয়টা একটু আপনাদের সাথে ক্লিয়ার করে বলতে চাই। আপনারা এর সাথে হয়তো প্র্যাকটিক্যাল বাস্তবতায় কিন্তু আপনি এর সাথে মিলিয়ে দেখবেন, অনেক কিন্তু আপনার অভিজ্ঞতা হবে। এই টেনশন চিন্তিত হওয়ার কোনো কিছু নাই। আমি বলব যে আপনি যদি পিতার ওয়ারিশ হন, মায়ের ওয়ারিশ হন বা দাদার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি হন, আপনি যদি যে কোনো ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে থাকেন, সম্পত্তি পেয়ে থাকেন, তাহলে আপনারা একটা ওয়ারিশান সনদ দেবেন। সেটা ইউনিয়ন চেয়ারম্যান হতে পারে, কাউন্সিলর, পৌরসভা ওখান থেকে হতে পারে। সনদের মধ্যে আর যেহেতু আপনার অংশ শুধু নামজারি করবেন, অন্য কারোটার দরকার নাই, সেহেতু আপনার ভোটার আইডি অনুযায়ী যেন আপনার সেই ওয়ারিশান সনদটা যেন হয়। আপনার ভোটার আইডিতে যে নাম আছে ওই নাম দিয়ে যেন আপনি একটা ওয়ারিশান সনদ নিতে পারেন। যার ওয়ারিশ, যদি আপনি পিতার ওয়ারিশ হন তাহলে ওয়ারিশান সনদের মধ্যে আপনার পিতার নাম, আপনার দাদার নাম, গ্রাম ঠিকানা ইত্যাদি সব কিছুই থাকবে এবং আপনার নামটা যেন ভোটার আইডি অনুযায়ী হয় সেটা খেয়াল করবেন। তাহলে তাহলে ওয়ারিশান সনদ, আপনার ভোটার আইডি ফটোকপি, ছবি এবং আপনার যে সমস্ত পিতার বা মাতার বা যার উত্তরাধিকার দাবি করছেন তেনার কি কি সম্পত্তি আছে সেটা রেকর্ড মূলে হতে পারে, তার দালিলিক সম্পত্তি হতে পারে, মানে সবগুলো জমির কাগজপত্র আপনি যেভাবে পারেন গোছাবেন, সবগুলো একত্রিত করবেন। যদি আপনার কোনো দলিল খোঁজার প্রয়োজন পড়ে, দলিল কীভাবে খুঁজে পাবেন এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। পর্চা কীভাবে তুলতে হবে এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে আমরা কমেন্ট করবেন, আপনাকে আমরা কিন্তু সে অনুযায়ী প্রয়োজনে আপনার জন্য সে অনুযায়ী কিন্তু ভিডিও করতে পারবো। আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন এই বিষয়ে। যদি আপনার আরও এই ভিডিওর মধ্যে যদি এমন কিছু আছে যে আপনি পাচ্ছেন না, আপনার প্রয়োজন কিন্তু এমন কিছু আছে যেটা আপনি পাচ্ছেন না, তাহলে সেটা আপনার কমেন্ট নিচে লিখবেন। যাই হোক, ওয়ারিশান সনদ, আপনার ভোটার আইডি, আপনার পাসপোর্ট সাইজের ছবি, আপনার সেই মালিকের জমির কাগজপত্র, দলিল, পর্চা, খতিয়ান, যে যত জমি আছে সবগুলো জমির কিন্তু আপনি কাগজগুলো উঠাবেন। তো উঠানোর পর আপনি চেষ্টা করবেন কোনো কম্পিউটার দোকান থেকে, বাইরে কোনো কম্পিউটার দোকান থেকে আপনার এলাকায় খোঁজ নেবেন যে আসলে কোথায় নামজারির জন্য আবেদন করে, সেখানে আপনি এই কাগজপত্রগুলো নিয়ে সুন্দরভাবে আপনি নামজারির জন্য আবেদন করবেন। প্রতি দাগে দাগে আপনি যে দাগে যতটুকু পাবেন, প্রত্যেক দাগে আপনার অংশ কতটুকু এটা আপনি সাধারণত যারা নামজারি আবেদন করে ওনারাই কিন্তু চাইলে আপনি তাদের থেকে হেল্প নিতে পারেন যে আসলে আমি কোন দাগে কতটুকু পাই, এটা একটা সময় নেবেন তাদের থেকে। আসলে ওনারা তো অনেক কাজ তো করে। যাই হোক, আপনি ওর সাথে পার্সোনালি কথা বলে ওনার পার্সোনাল জিনিসটা খেয়াল করবেন। তারপর আপনি সেটা কিন্তু নামজারির জন্য প্রতি দাগে দাগে অংশ হিসাবে কিন্তু আপনি নামজারির জন্য আবেদন করবেন। এখন বিষয় হচ্ছে, এই নামজারি আবেদন করার পরে সেই আবেদনের যে নথিটা হবে এই বিষয়ে আপনি যিনি কম্পিউটার আবেদন করবেন ওনার থেকে আপনি হেল্প নিতে পারেন, বুদ্ধি নিতে পারেন যে আসলে কোথায় যেতে হবে, কী করতে হবে। উনি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারবে। তাহলে আপনি যদি পারেন, আপনার এলাকায় কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারছেন না, এলাকায় সেরকম নেই, তাহলে আপনি চেষ্টা করবেন ইউনিয়ন যে পরিষদ আছে সেখানে ইউনিয়ন তথ্য ডিজিটাল সেবা আছে, সেখানে কম্পিউটার যিনি আছে ওনার মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। যাই হোক, আবার যদি আপনি নিজে পারেন তাহলে আপনি নিজেও আবেদন অনলাইনের মাধ্যমে দেখে দেখে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে প্রথম যদি হন, আমি বলব যে আপনারা নিজেরা না করে কারোর মাধ্যম দিয়ে আবেদনটা করলে ভালো হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। যাই হোক, আবেদন করার পর সেই আবেদনের যে নথিটা, মানে আপনার সেই কাগজপত্রের ফটোকপি যেটা আছে সেগুলো লাগবে। তারপর হচ্ছে যে আপনি যে আবেদন করলেন, আবেদনের যে ৩-৪টা কাগজ থাকবে সেগুলো কাগজপত্র নিয়ে আপনি কিন্তু ইউনিয়ন যে ভূমি অফিস আছে সেখানে গিয়ে আপনি সেখানে সেগুলো জমা দেবেন।
জমা দেওয়ার পর আপনার আবেদনের সময় একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনার নিজের ফোন নাম্বার দেওয়া থাকলে আপনার কাছের নিকটের কারোর ফোন নাম্বার দেবেন। আবেদন করার পর সেই নথিটা, সেই কাগজপত্রটা আপনি ইউনিয়ন ভূমি অফিসে জমা দেবেন। ইউনিয়ন ভূমি অফিসে জমা দেওয়ার পর আপনি সেখান থেকে ওনারা ইউনিয়ন যেনারা দায়িত্বে থাকবেন, ওনার অফিসের ওনার কর্মকর্তারাই কিন্তু উপজেলা ভূমি অফিসে পাঠাবে বা শহরে হলে সার্কেল অফিসে পাঠাবে। যাই হোক, ওখান থেকে কিন্তু অর্থাৎ এসিল্যান্ড অফিস থেকে বা উপজেলা ভূমি অফিস থেকে কিন্তু আপনার ওই নাম্বারে ফোন দেবে, যেটা আপনি আবেদনের সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে আপনাকে ফোন দেবে, মেসেজ দেবে। আপনি ফোন রিসিভ না করা পর্যন্ত তারা আপনাকে ফোন দিতেই থাকবে। যাই হোক, একটা সচল ফোন নাম্বার দেবেন, দিয়ে আপনাকে কিন্তু ওখান থেকে কিন্তু আপনাকে ফোন দিবে যে আপনার অমুক তারিখে শুনানি আছে, আপনার আসল কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে শুনানিতে অংশ নিন। এখন আসল কাগজ কি কাগজপত্র নিতে হবে সেটা আপনি কম্পিউটার যার মাধ্যমে আবেদন করলেন উনি কিন্তু ভালো বলতে পারবে আসলে এই কাগজপত্র নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে সাধারণত আপনি একটা কাগজে আপনার সেই আবেদনের নাম্বার এবং আবেদন কেস নাম্বার, আবেদনের তারিখটা নিয়ে এবং মৌজাটা ওটা একটা ছোট কাগজে লিখবেন। এটা লিখে নিয়ে উপজেলা ভূমি অফিসে চলে যাবেন। উপজেলা ভূমি অফিসে যায় ওখানে আবার টেনশন, ভয়, হতাশা হওয়ার কিছু নাই। ওখানে অফিসের ভিতরে ঢুকে অফিসের দায়িত্বশীল যারা আছে সবাইকেই যে কাউকে বললি যে আমার আসলে আজকে শুনানির জন্য আমাকে এখানে ডেকেছে, মানে আমি একটা খারিজের জন্য আবেদন করছি, আজকে আমাকে এখানে আসতে বলছে, আমি কার কাছে যাব, কোথায় যাব? অফিসের যে কাউকে বললে উনি হয়তো বলবে যে এই রুম না ওই রুমে চলে যান। ওখানে গিয়ে আবার তাকে বললি যে আজকে আমাকে আসতে বলছে শুনানিতে, আমি একটা খারিজের আবেদন করছি, আজকে আমাকে শুনানিতে আসতে বলছে। যদি উনি হয় তাহলে হয়তো বলবে যে বসেন, অথবা আপনার বলবে কেস নাম্বার কত, এটা জিজ্ঞেস করবে। তারপর আপনার সব কাগজপত্র দেখে ওনারা সবকিছু যদি ঠিক থাকে তাহলে বলবে যে এই কাগজটা না ওই রুমে দেন, উনি বলবে ওই রুমে যান। তারপরে বলবে যে যান, আপনার কাজ হয়ে গেছে। হওয়ার পর যেহেতু আপনি প্রথমে আবেদন করার সময় 300, 200, 500 টাকা হয়তো দিলেন আবেদন ফি, এরপর হচ্ছে যে আপনার ওই খারিজের যে টাকা পেমেন্ট, ওই যেটা খারিজের জন্য টাকা দিতে হয়, মানে নামজারি যে ডিসিআর ফি দিতে হয়, টাকা দিতে হয়, ওটা কিন্তু ওই খারিজ আপনি শুনানি যে গেলেন, ওই শুনানিতে হওয়ার পর আপনার কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে 2-3 দিন পরে ওই আপনার ফোনে মেসেজ আসবে আপনার নামজারি এত নাম্বার, অমুক মৌজার এত নাম্বার কেস, এত নাম্বার আবেদন, আপনার নামজারিটা মঞ্জুর করা হয়েছে, ডিসিআর ফি দিয়ে ডিসিআর পেমেন্ট করুন, আপনার কাগজ সংগ্রহ করুন। এরকমটা কিন্তু একটা ফোন মেসেজ এগুলো কিন্তু আসবে। তারপর আপনি যার মাধ্যমে আবেদন করেছেন ওনার কাছে গিয়ে আপনি সেই ডিসিআর ফি 1100 টাকা দিবেন। সাধারণত কম্পিউটার ওরা যারা 100-200 টাকা হয়তো নিবে, সাধারণত 100 টাকা নেয়। যাই হোক, এই পেমেন্টটা দেওয়ার পর আপনি কিন্তু চলে যাবেন হচ্ছে কাগজটা নিয়ে আপনি চলে যাবেন সেই ইউনিয়ন ভূমি অফিসে। ওখানে গিয়ে ওখানকার হোল্ডিং খুলতে হবে। এরপরে কাজটা হচ্ছে হোল্ডিং খুলতে হবে, মানে হচ্ছে আপনার জমিটা যার থেকে খারিজ করে নিয়ে আসলেন, কর্তন করে নিয়ে আসলেন, আপনার নামে নতুন করে একটা হোল্ডিং হলো, নতুন করে একটা খতিয়ান হলো, নতুন আপনি মালিক হলেন, সেই আপনার নামে কিন্তু একটা ভূমি অফিসে কিন্তু একটা হিসাব নাম্বার খোলা হবে। যেমন ব্যাংকে যেরকম আপনার একটা অ্যাকাউন্ট খোলেন, ভূমি অফিসেও কিন্তু আপনার যদি জমি থাকে তাহলে সেই জমির কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার, হোল্ডিং নাম্বার বা জোত নাম্বার এটা কিন্তু থাকবে। এটা হোল্ডিং খুলতে হবে। এই হোল্ডিং খোলা সাধারণত ফ্রি, তবে ওনারা কিন্তু পিয়ন যারা থাকে অনেক অনেক ব্যস্ত থাকে, যার কারণে কিন্তু 20, 50, 100 টাকা কিন্তু ওরা সাধারণত নিয়ে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনে সেই মতো ভিডিও তৈরি করে থাকি। আসসালামু আলাইকুম।